নমস্কার। বাজেট পরবর্তী মার্কেটের আজকে ছিল মানে লিটমাস টেস্ট। মানে বাজেট যেদিন হয়েছিল উইকেন্ড ছিল, এফআইআই ডিআইদের অ্যাক্টিভিটি একটু কম থাকে। আজকে একটা ফুল ফ্লেজড মার্কেট হলো এবং আজকেও কিন্তু এফআইআইদের যদি সেলিং বলেন, এফআইআইরা কিন্তু নেট সেল করলো এবং সেটা ৩,০০০ কোটি টাকারও উপরে, ৩,০০০ কোটি টাকারও উপরে। এফআইআইদের সেলিংটা কিন্তু এখনো বন্ধ হচ্ছে না। আপনার এইখানে দেখতে পারবেন এই যে এই দিকে যে চার্ট চলছে, যেখানে যেখানে ইউএসের মার্কেট এখন চলছে, ইউএসের মার্কেটেও কিন্তু এখনো পর্যন্ত ফিউচার 1.66% বা 1.5%-এর মতো মাইনাস। যদি বলেন ডাও জোন্স ফিউচার, সেটা কিন্তু 650 পয়েন্টের মতো মাইনাস। এখানে নিশ্চয়ই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 650 পয়েন্ট মাইনাসের মতো ডাও জোন্স চলছে। মানে সবকটা ইন্ডেক্সই ইউএসের 1 থেকে 1.5%-এর বেশি নেগেটিভে চলছে। কেন এটা বলছি? মানে কালকের বাজারটা আমাদের মানে এই এফেক্টটা বাজারে কি হতে পারে তার একটা ব্যাপার থাকছে। আজকের ইউএসের বাজার কিভাবে বন্ধ হচ্ছে সেটাও একটু দেখার দরকার। তবে এফআইআইদের সেলিং, সেই ইউএসের বাজার ভালো থাক বা খারাপ থাক, আমাদের এখানে তো কয়েক মাস ধরেই চলছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি বাজেটের পরে। যেখানে বাজেটে ফিসকাল ফেফিসিটগুলো মোটামুটি ঠিকই ছিল, তা সত্ত্বেও কিন্তু সেলিং যে বন্ধ হয়ে গেল এফআইআইদের, আমাদের ভারতের উপর চিন্তাধারা যে চেঞ্জ হয়ে গেল, সেটা একদমই বলার নয় এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। এইবার আসি আজকে যেটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা আমার যদি 1-2 দিন আগে ভিডিও দেখেন, সেখানে আমি এই পাম্প অ্যান্ড ডাম্প নিয়ে ভিডিও বানিয়েছিলাম। প্লিজ এই উপরে কমেন্ট একটু নিচে করবেন, পাম্প অ্যান্ড ডাম্প ভিডিও। সেখানে কিন্তু আমি আপনাদের বলেছিলাম স্পেশালি রেলওয়ে সেক্টরের ইরকন, তারপর আরও যে রেলওয়ে সেক্টরের স্টকগুলো আছে, তার উপর আমি জোর দিয়ে বলেছিলাম যে এই যে বাজেটের আগে 3-4 দিন যে উপরের দিকে একটু বেড়েছিল স্টকগুলো, তাতে কিন্তু মেতে যাওয়ার কোনো ব্যাপার নেই। কেন, পিএসইউ সেক্টর কিন্তু এখনও নেগেটিভ টু সাইডওয়েজই আছে। এবং আজকে যদি দেখেন আরইসি বলুন বা রেলওয়ে স্টকগুলো বলুন, সেইগুলো কিন্তু আজকে আরও পড়েছে। বাজেটের দিন তো একটু কারেকশন হয়েছিল, আজকে যদি আমি দেখি আরইসি আপনার 5%-এর মতো মাইনাস হয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা এরকম চলছে। স্পেশালি এই পাম্প অ্যান্ড ডাম্প ভিডিওতে আমি আরও একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ইকোনমিক সার্ভে সেদিন এসেছিল। আমি বলেছিলাম ইকোনমিক সার্ভেতে একটা খারাপ দিক একটু লাগছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কিন্তু গভর্নমেন্টের 12% কমেছে, নিচের দিকে গেছে। মানে যা হওয়ার কথা ছিল আগের বাজেট অনুযায়ী, তার থেকে 12% এখনও আমরা কম স্পেন্ড করেছি। এটার এফেক্ট কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টক বা ওভারঅল সেক্টর, তার উপর একটু আমরা দেখতে পারি। যেমন সিমেন্স, আমি নামও বলেছিলাম যে সিমেন্স, এলএনটি, এগুলো অ্যাজ আ হোল ইনফ্রাস্ট্রাকচারের উপর স্টক। আজকে যদি দেখেন এলএনটি, তারপর সিমেন্স, এই স্টকগুলো কিন্তু ভালো মতন অনেকটা কারেক্ট হয়েছে। সিমেন্স তো আমি একসময় দেখছিলাম -9%-এর মতো একটা সিমেন্সের মতো লার্জ ক্যাপ স্টক হয়েছে। এলএনটি কিন্তু আজকে আপনার 4%-এর মতো নেগেটিভ গেছে। তো এই জিনিসগুলো কিন্তু হয়েছে, যেহেতু ইনফ্রা নিয়ে এই বাজেটেও তেমন কোনো আহামরি কিছু শোনা যায়নি। আর আরেকটা কথা যে হয়েছে, সেটা তো খুবই, আপনারাও অনেকে সহমত হবেন, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, যে রেলওয়ে সেক্টর নিয়ে কিন্তু তেমন কিছু এই বাজেটে আমরা শুনতে পাইনি। ক্ষমা করবেন, একটু গলাটা একটু অসুবিধা চলছে, সর্দি কাশির ব্যাপার তাতে। হ্যাঁ, আর এই সময় একটা কথা বলে নিই। আমার গত কালের যে ট্যাক্সের ভিডিওটা আমি এনেছিলাম বাজেটের দিনে, যে ট্যাক্সের একটু ছুট আছে, সেখানে আমি ওই 75,000-এর যে ছাড়, ওই ছাড়ের কথাটা, বাংলায় তো আমরা ছাড় বলি, তার বাংলাটা থেকে ইংরাজি করলে রিবেট আসে, ছাড়ের বাংলা থেকে করলে রিবেট আসে। কিন্তু এই রিবেট টার্মসটা অনেকের অপছন্দ হয়েছে, কারণ ঠিকই রিবেট আর স্ট্যান্ডার্ড ডিডাকশন ব্যাপারটার মধ্যে একটা কনফিউশন আসতেই পারে। তো আসলে 75,000 টাকাটা ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আমরা পাই, সেটা নিলেই 12 লাখ পর্যন্ত ইনকামে আপনার ট্যাক্স শূন্য হয়। তো 75,000টা স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটা বলতে গিয়ে আমি হয়তো ভুলবশত জিনিসটাকে ছাড়, মানে বাংলায় ছাড় বলে তাই রিবেট ব্যাপারটা ইউজ করেছি বেশি। একজন দুজন দর্শক আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন, ঠিক আছে, একটু একটু কি বলে, অতি বকার ভাষাতেই আমাকে বলেছেন যে
জিনিসটা শুধরে নিতে। হ্যাঁ ঠিক আছে, ওইটা ছাড়ের রিবেট, কিন্তু ওই ব্যাপারটা একটু কনফিউজিং হয়, ওটা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমি আশা করি ক্লিয়ার হয়ে গেল। কিন্তু 12 লাখ পর্যন্ত ইনকামে আমাদের এখনো পর্যন্ত ট্যাক্সের ব্যাপারটা আর লাগবে না, সেই ব্যাপারটা নিশ্চয়ই আগের ভিডিওতে আপনারা জেনেছেন। এইবার আসি যে যে যে- এই যে ইনফ্রাস্ট্রাকচারের স্টকগুলো আজকে একটু কারেক্ট হয়েছে। যদি আপনি ওভারঅল আমরা মার্কেটকে দেখি তাহলে হয়তো, বা ইন্ডেক্সকে দেখি, মানে আমি ইন্ডেক্স ওভারঅল মানে আমি নিফটি এই সবগুলোকে বলছি, তাহলে কিন্তু মনে হবে যে কারেকশন কি হয়েছে, 0.5% কারেকশন, মানে আজকে কিছুই তেমন নয়। বাজেটের যেখানে মুভ +-3%, 5%ও অনেক সময় হয়ে থাকে, যেখানে সেখানে এইবার বাজেটে যদি বলেন এই মুভমেন্টটা অনেকটাই কম লেগেছে আমার। হতে পারে যে হয়তো ডিআইআইদের একটা ব্যাপার ছিল যে বা মার্কেটকে একটু সাপোর্ট দিয়ে রাখতে হবে। আপনার কি মতামত নিচে একটু জানাবেন যে এফআইআইদের সেলিংটা ব্যালেন্স আউট করার জন্য কেমন খেলটা নিচে চলছে। কিন্তু তাছাড়া কিন্তু এবার বাজেটের জন্য মার্কেটে যে খুব বড় একটা উথাল পুথাল, সেটা বাজেটের দিনে দেখা যায়নি। হ্যাঁ, বাজেটের 3-4 দিন আগে থেকে মার্কেটকে তুলে দিয়ে তারপর স্টক মার্কেটকে হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছে ওভারঅল মার্কেট, কিন্তু স্টকগুলো ইন্ডিভিজুয়াল অনেক সেক্টরের স্টক কিন্তু প্রায় 8%, 10%-এর মতো মাইনাস করা হয়েছে। এই জিনিসগুলো আমার মনে হয়, ওই বলেইছিলাম, যারা আমার ইউটিউবের আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছেন তারা নিশ্চয়ই পাম্প অ্যান্ড ডাম্পের শিকার হননি আশা করি, কারণ আপনাদের আগে থেকে চেনানো ছিল ব্যাপারগুলো। যারা 2-3 দিন আগেও যদি কিনে নেন, পাম্প অ্যান্ড ডাম্পের ভিডিওটা দেখার পরেও বাজেটের দিনেও সুযোগ পাওয়া গেছে, অনেক স্টক উপরের দিকে ছিল, কিন্তু ট্রেডিং হিসাবে আমি বলছি কারণ এরকম একটা খেলা বা এরকম একটা জিনিস কিন্তু বাজেটকে ঘিরে হয়ে থাকে, অনেক বছরই হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু আমাদের সাবধান হতে হবে, আমাদের কষ্টার্জিত পয়সা তো কেউ ফেরত দেবে না, সুতরাং তার জন্যে আমাদেরকেই কশাসলি বাজারে থাকতে হবে, ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে হবে। এইবার আসা যাক যে তাহলে বাজারের এবার অ্যানালিসিস অনুযায়ী কি দেখতে পাচ্ছি। অ্যানালিসিস অনুযায়ী একই জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি বলছি, বাজার কোথায় যাবে সেই নিয়ে আমি না, বাজার তো বাজারের মতো চলবে, বাজার তো আমার বা আপনার কথায় চলবে না। তবে বাজারের উপরে এখনও ওই 23,500টা, এটা আমার টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী রেজিস্ট্যান্স বা R1 আমি এখনও পর্যন্ত মনে করছি 500 থেকে 600, 23,500 থেকে 23,600 এই জোনটা, এই 100 পয়েন্টের জোনটা, একটা তো পার্টিকুলার পয়েন্ট হয় না, এই 100 পয়েন্টের জোনটা যেখানে 23,600তে কিন্তু 200 ডেজ ইএমএও আছে ডেইলি চার্টে। সো সেইটা একটা রেজিস্ট্যান্সের মতো ব্যাপার আছে। নিচের দিকে যদি সাপোর্টের কথা বলেন, না নিচের দিকে এখন সাপোর্ট বলে হয় না, কারণ টেকনিক্যাল অনুযায়ী লোয়ার লো লোয়ার হাই করে করে ও যাচ্ছে নিফটি। সেখানে রিসেন্টলি যে লোটা করেছে, যেটা 22,800-র কাছাকাছি, +-50 করে নেবেন, 22,800-র কাছাকাছি, সেটা কিন্তু একটু দেখতে হবে, সেটা একটু দেখতে হবে। তবে এখানে এলেই যে মানে সব বাজার ঠিক হয়ে গেল, এখান থেকে আবার ঘুরে যাবে তা নয়। যতক্ষণ না কনসিস্টেন্ট বেসিসে সরি, যতক্ষণ না কনসিস্টেন্ট মানে অ্যাটলিস্ট 3-4 দিন বেসিসে এফআইআইদের বাইং ফিগার আসছে ক্যাশ মার্কেটে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাজারের স্টেবিলিটি একটু মুশকিল আছে। ঠিক আছে, একটু মুশকিল আছে, যদিও ডিআইআইরা চেষ্টা করছেন, তাও একটা এফআইআইদের ইনফ্লোটা একটু ম্যাটার করে। যাই হোক, আর বেশি আপনাদের সময় নেব না। আমি আপনাদের জন্য যে ভিডিওটার আশা করেছিলেন, যে মিউচুয়াল ফান্ডের উপর ভিডিও যেটা আসতে চলেছে, সেটা 1-2 দিনে রিলিজ হবে মোটামুটি। তো সেটাও আপনাদের জন্য কাজ চলছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।